সবাইকে আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজন খেলার আড্ডায়। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আজকে আমরা কথা বলবো অ্যান্টিগায় যে টেস্টটা চলছে সেটা নিয়ে তো কথা বলতেই হবে, তবে আজকে আমরা একটু আলাপ করতে যাচ্ছি বিপিএল নিয়ে। আপনারা জানেন যে নতুন ম্যানেজমেন্ট, নতুন বাংলাদেশের অধীনে বিসিবিতে নতুন প্রেসিডেন্ট এসছে, বেশ কিছু চেঞ্জ এসেছে। আর এই চেঞ্জেসের মধ্যেই কিন্তু নতুন যে বিপিএল সেটা শুরু হতে যাচ্ছে। আর এই বিপিএল নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে কারণ বাংলাদেশের ফ্ল্যাগশিপ ইভেন্ট বাংলাদেশের ক্রিকেটের এই বিপিএলকে ঘিরে অনেক আলোচনাই হয় প্রতি বছর, এবারও তার ব্যতিক্রম নয়। আর সেই বিপিএল নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আজকে। নতুন রূপে আসছে বিপিএল, আর আমরা কথা বলবো ফরচুন বরিশাল নিয়ে, বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন। আর ফরচুন বরিশালকে নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে আছেন ফরচুন বরিশালের কর্ণধার জনাব মিজানুর রহমান। এবং একই সাথে আমরা বিপিএল নিয়ে তো এর আগের আসরগুলো কেমন হয়েছে আর এই আসরটা কেমন হবে, বিসিবি তো অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, সেই অনুযায়ী তার প্রতিফলন কতটুকু দেখতে পাবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন ডক্টর আনোয়ারুল ইকবাল মিতু। তিনি একজন ক্রীড়া বিশ্লেষক, তো অবশ্যই ক্রিকেট ফুটবল সব বিষয় নিয়ে আলাপ করেন, তবে হ্যাঁ বিপিএল নিয়েও উনি আলাপ করতে চান, করতে পছন্দ করেন, কারণ বিপিএলের সাথে লম্বা সময় ধরে তিনি জড়িত ছিলেন, রংপুর রাইডার্সের সাথে জড়িত ছিলেন। তাই বিপিএল নিয়ে যদি কথা বলতে হয় এই দুজন মানুষের থেকে বেটার অবশ্যই কেউ হবে না। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। আমি আসলে প্রথমেই শুরু করতে যাচ্ছিলাম মিজানুর রহমানকে দিয়ে। মিজানুর রহমান, নতুন বাংলাদেশ, বিসিবিতেও কিছু পরিবর্তন এসছে আর বিপিএলটাও নতুন রূপে হতে যাচ্ছে, তেমনটাই তো বলা হচ্ছে। কেমন প্রত্যাশা রাখছেন আপনি? ধন্যবাদ ডিবিসি এবং ডিবিসির সকল দর্শকদেরকে। হ্যাঁ, আমরা স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশকে এবং নতুন বাংলাদেশের যারা প্রতিষ্ঠাতা বলতে পারেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং অন্তঃস্থ তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। নতুন বিপিএলটা আমাদের মনে হয় এই নতুন দেশে আই এম শিওর ইট উইল বি প্রিটি গুড, বিকজ আপনারা জানেন যে লাস্ট 5 ইয়ার্স আমরা বিপিএল খেলছি, স্পেশালি ফরচুন বরিশাল। আমরা কোনো ফ্র্যাঞ্চাইজিকে দেখিনি যে প্রেসিডেন্টের সাথে বসে বা সবগুলো ফ্র্যাঞ্চাইজি একসাথে বসে একটা ডিসিশন নিয়েছে। বাট এই এখন যে ফারুক ভাই আছেন, ফারুক ভাই আমাদের সাথে অলরেডি 3 বার বসেছেন। ইভেন স্মল ম্যাটার আমি আপনাদেরকে বলি যে তারা একটা ফিকচার দিয়েছেন, সেটা নিয়ে আমাদেরকে কমেন্টস করতে বলেছেন। উই রিয়েলি ফিল দ্যাট দে ওয়ান্ট টু ডু সামথিং বেটার দেন বিফোর। এটা দিয়ে এই ধরনের তাদের কাজগুলোই আমাদেরকে আরও উৎসাহিত করবে বলে আমি মনে করি, এবং সব জায়গায় আমি ভিন্নতা পাচ্ছি। জি, এর আগে তো বিপিএলের দিকটা দেখতেন, বিপিএলের গভর্নিং কাউন্সিল ছিল, তার চেয়ারম্যান ছিল, এবার প্রেসিডেন্ট অনেকটা নিজ থেকেই তিনি জিনিসগুলো লুক আফটার করছেন। এই জিনিসটাকে কেমন মনে হচ্ছে? কিংবা একজন চেয়ারম্যান যদি একদম ডেডিকেটেড ওয়েতে থাকতো, হয়তো বা প্রেসিডেন্টের সাথে না বসে তার সাথেই বসা হতো, আপনাদের কোনটা বেটার হয়? আমি মনে করি এই বছর যেটা করছেন, যেহেতু তার কাছে এনাফ ডিরেক্টর নাই, সো সে নিজেই রাখছেন। আমার কাছে মনে হচ্ছে এটাই ভালো করেছেন। কারণ হচ্ছে দেখেন, আমাদের যে চাওয়াগুলো ছিল কোনোটাই কিন্তু আমরা কখনোই বোর্ড প্রেসিডেন্ট পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারতাম না। ফাইনালি আমাদেরকে গভর্নিং বডির চেয়ারম্যানকে বলা হতো, বাট আই ডোন্ট থিঙ্ক সো সে এটা প্লেস করতো না আমরা জানি না। বাট রিসেন্টলি হোয়াট হ্যাপেন, আমরা তাদের সাথে মিটিং করেছি। মিটিংয়ে আমি যে প্রস্তাবনাগুলো দিয়েছি, মোস্টলি যেগুলো দিয়েছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে কিন্তু সেটাই বাস্তবায়িত হয়েছে। আমরা যেগুলো সবাই মিলে যেটা দিয়েছি সেগুলোই বাস্তবায়িত হয়েছে। অবশ্যই, আপনি যেটা বললেন, এর আগেও কিন্তু আপনি আমাদের সাথে এসেছিলেন, অনেক কিছু পরিবর্তন যেটা আপনি মনে করেছিলেন এটা হওয়া উচিত সেটা আপনি শেয়ার করেছেন। তার কিছু কিছু প্রতিফলন আমরা এবার দেখতে পাচ্ছি বিসিবির বিভিন্ন নির্দেশনায়, যার কারণে মনে হচ্ছে যে কিছুটা চেঞ্জ আসতে পারে। ডক্টর আনোয়ারুল ইকবাল মিতু, আপনি বলতে গেলে বিপিএলের শুরুর দিকটা দেখেছেন, তখন যে শুরুটা হয়েছিল সেই শুরুর দিক থেকে এখন যে কথাগুলো হচ্ছে, ফারুক আহমেদ তিনি বেশ কিছু পরিবর্তন আনার চেষ্টা করছেন, সেই পরিবর্তনগুলো কি চোখে দেখছেন? দেখেন, বেসিক্যালি কিন্তু ফারুক আমার ফ্রেন্ড। জি, আমরা পাশাপাশি বাসায় থাকি। এখন থাকেন না অবশ্য, এখন গুলশানে চলে গেছে। বাট ওইটা ইস্যু না। ইস্যু হচ্ছে, দেখেন, নতুন বা পুরাতন এইটা ম্যাটার করে না। ম্যাটার করে আমি বিপিএলকে কিভাবে কনসিস্টেন্টলি উন্নতির দিকে নিতে পারি। যেমন একটা কথা বলি, এই যে ওনারা আজকে বললেন একটু আগে যে 5 বছর ধরে উনি ফরচুন বরিশাল চালাচ্ছেন, কারণ ওনাদের মতো সংগঠক আছে দেখেই কিন্তু বিপিএল চলে। বাট মাঝখানে দেখবেন যে বিভিন্ন মালিকানায় দল এসেছে, খারাপ করেছে, চলে গেছে, আবার আসছে, আবার গেছে। এই জিনিস বিপিএলে আমি দেখতে চাই না। আমি চাই যে ওনারা, ফারুক যেমন আপনার দেখছে সব কিছু,
কিন্তু একটা টাইম আসবে উনি কিন্তু দেখতে পারবে না, কারণ তখন ডিরেক্টরদেরই দেখতে হবে। এই ক্ষেত্রে কমিটিতে একজনকে রেখে দিয়ে সেই মানে বিপিএল এর জন্য আলাদা একটা কমিটি করে তার হেড করে দেওয়া উচিত। এবং উচিত এইটা যে এই যে ধরেন ওনারা যে পয়সাটা খরচ করে, যেমন দেখেন আমি বলি, আমরা যখন আমি তো প্রায় 6-7 বছর ছিলাম, কোনো সময় ফিনান্সিয়াল কোনো হেল্প বোর্ড থেকে আমরা পাইনি, যেটার জন্য সব সময় বলি আমরা। যেমন ধরেন একটা ফ্র্যাঞ্চাইজি তার নিজের, ওনারা যত টাকার মালিকই হোক, কেউ কিন্তু তার টাকাটা পুকুরে ফেলতে চাবে না, হ্যাঁ, এটা তো ওনারা শখ করে করে। কিন্তু তাদেরকে এনকারেজ করার জন্য যে জিনিসগুলো, সেটা হচ্ছে ধরেন এই যে টিকিট সেলের যে কিছু অংশ টিমগুলোকে দেওয়া বা রেভিনিউ, এই জিনিসগুলো কিন্তু কেউই করছে না, এখনো না, আমি জানি না, ওনারা মিটিং করেন এখন আমি একটা ফিকচার জন্য ঠিক করে দিতে পারি। দেখেন ফিকচার, আমি মনে করি ফিকচার করার আগে টিমের সাথে বসা উচিত, রাদার দেন আমি ফিকচার করে দেওয়ার পরে কোনো ঠিক আছে কিনা, দ্যাট ইজ রং। আপনি কিভাবে করবেন, যে আমি এটা কিন্তু কেন বললাম, আমি এক্সপিরিয়েন্স থেকে বললাম, আমারও এরকম হয়েছে, আমাকে পরপর 3টা খেলা দিল, আর একটা টিমের খেলা গ্যাপে নাম বললাম না, তো তখন বলে আর কিছু করার ছিল না। হ্যাঁ, আপনি ফিকচার করার আগে, কারণ এখানে তো কিন্তু কেউই কম পয়সা দিয়ে আসেনি, তাদের বোর্ডের যে পয়সাটা দেওয়া সেটা কিন্তু সবাই সমান দিয়েছে। তারপরে টিম গুছানোর জন্য কে কতখানি চ্যাম্পিয়নশিপের ফাইট দিবে, কে কতখানি দিবে না, কেউ শুধু এক্সিস্ট করবে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু ফিকচার করার আগে যদি সবাই মিলে বসে ফিকচারটা করে, তখন কিন্তু আর কোনো প্রশ্ন থাকে না, গেল। আচ্ছা, মানে আমি বললাম বেটারমেন্টের জন্য তারা যে এইটুক করেছে সেটাই বেটার। কিন্তু আসল যেটা রেভিনিউ, এই রেভিনিউ নিয়ে কিন্তু কথায় আমি এখন পর্যন্ত, আমি জানি না আপনারা সাংবাদিক জানেন কিনা লেটেস্ট কিছু, কারণ আমার তো কিছু ফান্ড আসতে হবে এই খেলার মাধ্যমে, জানি না উনি এগ্রি করবে কি করবে না, বাট আমার এইটা প্রসপেক্ট ছিল সব সময়, যে ধরেন বসুন্ধরা বলেন, ফ্রেশ কোম্পানি বলেন, তারপরে ধরেন ওনাদের কোম্পানি বলেন, এরকম। দেখেন আগে একটা কথা বলি, পুরানা বিপিএল এর অর্থ কি ছিল, বিপিএল এর আসার পিছনে 2টা রিজন, এটা কিন্তু অনেকটা ভাঙা রেকর্ডের মতোই। একটা হচ্ছে যে আমাদের প্লেয়াররা ফিনান্সিয়ালি কিছু উন্নতি হোক, প্লাস বিদেশের কোয়ালিটি প্লেয়ার যদি আমাদের এখানে আসে বিদেশের, তাহলে আমাদের দেশের প্লেয়াররা তাদের সাথে রুম শেয়ার করে, তাদের সাথে ফিল্ড শেয়ার করে, তাদের সাথে আপনার ড্রেসিং রুম শেয়ার করে, তাদের প্র্যাকটিস গ্রাউন্ডে তাদের ইম্পর্টেন্স টিপসগুলো নাও। এই তো এখন যদি আমি দেখি লাস্ট 2-3 বিপিএল, আপনি দেখবেন লোকাল প্লেয়ারের পারফরমেন্স বেটার দেন বিদেশি প্লেয়ার। হাতে গোনা 2টা একটা টিম ভালো কোয়ালিটির বিদেশি প্লেয়ার আনে, তাও দেখা যায় 1-2টা খেলার জন্য। আগে দেখেন, যে আপনারা বলতে পারেন যে এরকম যে না, তাদের ক্যালেন্ডার তো ফিল করা, মানে এর জন্য তারা আসতে পারে না, বা এটা রং। আগে দেখতেন আমাদের এই বাংলাদেশের বিপিএল এক সময় আইপিএল এর পরে এটার স্থান ছিল, আমি জানি ওই সময় হাইপটাই এরকমই ছিল, এবং তখনও কিন্তু দুবাই বিভিন্ন জায়গায় খেলা হতো, বাট প্লেয়ার্স অপটেড টু কাম টু বাংলাদেশ, কারণ সেই রকম ফ্যাসিলিটিস তারা পেত। কিন্তু সেই দলগুলোকে কিন্তু আপনি সাস্টেন করতে দিলেন না ইন হোয়াট সেন্স দিলেন না? প্রতি বছরই নিয়ম চেঞ্জ হয়েছে, প্রতি বছর, আমি জানি প্রতি বছর চেঞ্জ হয়েছে, এবং প্রতি বছরই কোনো টিম যদি কোনো কিছু মানে বলতে, এই যে রেভিনিউর কথাটা বারবার আমি কেন বলি, যে আপনি দেখেন আইপিএল কেন এত বেশি আপনার এত বেশি লাক্সারি কেন, শুধু তা তো না, সারা দুনিয়ার, ইয়াস ওরা অনেক বড় দেশ, অনেক বড় হাইপ, তাদের বিভিন্ন রকমের স্টেডিয়াম আছে, আমাদের একটা স্টেডিয়াম, এগুলো পরে আসি, কিন্তু এই যে তাদের রেভিনিউ কিন্তু ওখানে ঘুরছে, ঘুরে ঘুরে তাদের কাছে কিন্তু কিছু ফান্ড আসছে, এবং সবার জন্য কিন্তু সমান প্লেইং লেভেল ফিল্ড, যদি এটা পলিটিক্যালি বেশি উচ্চারণ হয়, উইন উইন সিচুয়েশন সবার, তো সেই জিনিসটা আপনার দিতে হবে। অবশ্যই আমি একটু আপনি একটু আগে ফিক্সচারের কথা বলছেন, ফিক্সচারে এবার প্রথমবারের মতো বিপিএল সভাপতি এবারে ফিক্সচার রিলিজ হওয়ার আগে একটি ভিডিও রিলিজ করেছেন, তিনি সেখানে বলেছেন এবারে সমতাটা মেনটেন করা হয়েছে, এবং সেখানে মানে প্রথম ম্যাচটাই হতে যাচ্ছে ফরচুন বরিশালের সাথে রাজশাহীর। আপনি কতটুকু দেখেছেন যে এই সমতাটা কতটুকু মেনটেন করা হয়েছে? দলগুলো হ্যাঁ সবাই ভিডিও বার্তা দিয়েছে, এটা পার্ট অফ কার্টিসিও হতে পারে, কিন্তু আপনার কেমন মনে হলো এবারে ফিক্সচারটা? ফিক্সচার আমি আমার ভিডিও বার্তা দেখেছেন যে 40 ডেজের একটা শিডিউল, এত লং ক্যালেন্ডার পৃথিবীর কোথাও কিন্তু নেই। জি, আপনি যখন বলবেন যে ডেভিড মিলারকে ভাই আসো না 40 দিন খেলে যাও, হি উইল নেভার কাম, নেভার এভার কাম।
তো আপনি যদি বলেন যে তাকে 30 দিন এসে খেলে যাবা, ওকে 30 দিনের মধ্যে দেখবেন যে 20 দিন সে এসে খেলে যাবে। সো ফিকচার নিয়ে আমার একটাই পয়েন্ট ছিল যে ইটস ওয়ে টু উইক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা দেখেন আমরা 4 দিনে 3টা খেলা আমাদের সিলেটে, ইটস ভেরি টাইট, ভেরি ভেরি টাইট। এটা হওয়া উচিত না এই ধরনের খেলা, তাহলে মানে আমাদের প্লেয়াররা কিন্তু সাফার করবে ওই সময়। একজন ইনজুর হয়ে গেলে আমাদেরকে মানে রিয়েলি টেরিবল। এরপরে কিন্তু আবার 6 দিন খেলা নেই। সো হোয়াট উইল ডু, চিটাং যাবে, মানে 6 দিন খেলা নেই। তো আমাদের যদি ডাবল সেট আপ কিট থাকতো, ব্রডকাস্ট ফ্যাসিলিটিস থাকতো, ডাবল, তো সেক্ষেত্রে কী হতো, আমরা ওখান থেকে চলে এসে আমরা চিটাংয়ে স্টার্ট করে দিতাম, অন্য দলগুলো আবার জয়েন করতো, তখন ফিকচারটা একেবারে 30 ডেজ 25 ডেজের মধ্যে শেষ হয়ে যেত। তো এটা আসলে আমরা গানের মানে বড় বড় স্টার না এনে, বড় বড় এই ধরনের খরচ না করে আমরা যদি ফিকচারটা কমিয়ে ফেলতে পারতাম, তাহলে ফিকচারের টাইমটা কমিয়ে ফেলতে পারতাম, তাহলে কী হতো, আমাদের কস্ট কমে যেত, ফ্রাঞ্চাইজিগুলোর কস্ট কমে যেত। আমাদেরকে পার ডেতে টিএ দিতে হয়, হোটেল দিতে হয়, ট্রান্সপোর্টেশন আছে, লট অফ থিংস ইজ দেয়ার। সো আপনি যদি ওটা কমিয়ে দিতেন, অটোমেটিক্যালি আমাদের উপর কিন্তু একটা প্রেশার কমে যেত, নাম্বার 1। নাম্বার 2, ভাই অলওয়েজ 3-4 বার অলরেডি বলেছে, আমি হয়তো 100 বার বলে ফেলেছি অলরেডি, আমাদেরকে কিছু একটা শেয়ার করা উচিত আমার তাদের, এইসব বাইরের খরচ না করে ওই যে খরচটা, ওই খরচটা যদি একেবারে সমানভাবে সবগুলো দলকে রেভিনিউ শেয়ার করে দিত, তাহলে তারা একটু হলেও মানে অ্যাগ্রেসিভনেস থাকতো যে ওকে নেক্সট পিপল আই উইল প্লে। আমরা যেটা করতেছি, আমরা মানে জাস্ট আপনি যদি জানেন স্পন্সরের ইতিহাস আমাদের, আমি আর তামিম লাস্ট 2 মান্থ যাবত যাচ্ছি না এমন কোনো জায়গা নেই জাস্ট স্পন্সরের জন্য। আমাদের ইটস ভেরি হার্ড টু গেট, ইভেন আমরা চ্যাম্পিয়ন দলই আমরা মানে আপনার সাথে তামিম ইকবালও, হ্যাঁ অলওয়েজ, মানে প্রতিটা জায়গায় যাচ্ছে আমার সাথে, বাট আমরা ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট দ্য স্পন্সরস। সো এইভাবে আসলে চলা যায় না, স্ট্রাকচার দরকার আমাদেরকে, স্ট্রাকচার করে দেওয়া দরকার যে আমরা কিভাবে সাস্টেইন করব। আদারওয়াইজ আজকে দেখেন কুমিল্লার মতো দল কিন্তু নেই। কুমিল্লা 4 বারের চ্যাম্পিয়ন, 5 বারের চ্যাম্পিয়ন হতে যাচ্ছিল অলমোস্ট। সো তারা এখন নেই, রংপুর আছে, রংপুরও এবার শুনেছিলাম করবে না। সো যদি না করতো তাহলে একমাত্র আমরাই পুরনো দল থাকতাম। সো আই এম রিয়েলি থ্যাঙ্কসফুল দ্যাট রংপুর খেলছে এবার। আদারওয়াইজ গত সিজনে রেভিনিউ শেয়ারিং নিয়ে সবচেয়ে বেশি হার্ডলাইনে গিয়েছিল দলগুলো, এবং মানে সেটা নিয়ে একেবারে ওপেন কথা হয়েছে রেভিনিউ শেয়ারিং নিয়ে, এই গতবারই প্রথম। সেখানে আপনারা আপনাদের কথাটা বলেছেন, এই সেম কথাটা যখন এইবারে যেহেতু প্রেসিডেন্টের সাথে বসেছেন আপনি বলেছেন, এবারে যখন শেয়ার করেছিলেন তখন প্রেসিডেন্টের কাছ থেকে কি বার্তাটা পেয়েছেন? ফার্স্ট ডেতেই আমি তার সাথে কথা, যখন আমি হোটেল শেরাটনের প্লেয়ারদেরকে, শেরাটন সোনারগাঁওতে প্লেয়ারদেরকে একটা দিচ্ছিল পাকিস্তান থেকে জিতে আসার পর, আমি তার সাথে বসেছি এবং আমার ফার্স্ট কথাই ছিল আপনার রেভিনিউ শেয়ার করবেন কিনা। সে বলেছে ওকে, আমরা এবার হয়তো আমরা আপনাদেরকে হয়তো 30% বলেছিল, তো ওই দিন কিন্তু উনি বলছে আমরা করব, বাট এখন পর্যন্ত পার্সেন্টেজ বা কোনো কিছুই আমি আপনাদেরকে বলবো না। এরপরে যখন বসলাম তখন বললো যে এটা তো আসলে উল্টা লস হয়। তো আমি বললাম লস হোক লাভ হোক আমরা আপনাকে বিশ্বাস করি, আপনি রিয়েলি যদি ক্যালকুলেট করে দেখেন যে লাভ হচ্ছে, ওকে আমরা যদি 5 টাকা করেও ভাগ করে দেন, আমরা উইল বি ভেরি হ্যাপি টু গেট দিস 5 টাকা স্টার্ট, অ্যাটলিস্ট স্টার্ট হোক। আমার রিকোয়েস্ট ছিল এটা। আচ্ছা ডক্টর আনোয়ারুল ইসলাম মিতু, যদি এই যে মানে রেভিনিউ শেয়ারিংটা ওনারা আছেন, আমি এটা পরবর্তীতে জানতে চাইবো যে আসলে এতে দলগুলোর লাভ কোথায়, দলগুলো মালিকের লাভ কোথায়, তারা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাচ্ছেন স্পন্সরের জন্য, কিন্তু এটা জানার জন্য রেভিনিউ শেয়ারিংটা হবে না, এই দলগুলো একসময় ধরে রাখা যাবে না, হয়তো বা একসময় তারাও আগ্রহ হারিয়ে চলে যাবেন, আবার নতুন দল আসবে মালিকানায়, আবার সেই দলও একসময় চলে যাবে, আবার আরেকটা কোম্পানি আসবে। এইভাবেই যদি চলতে থাকে তাহলে একটা বিপিএল একটা সঠিক স্ট্রাকচার পাবে কবে? মানে এখনো যদি দলগুলো এইভাবে চেঞ্জ হয়ে দেখেন, আমি এইটাই তো বলতেছিলাম, উনি তো একটা চ্যাম্পিয়ন টিমের মালিক, ওনারই যদি ঘাম ঝরে মানে আপনার ফান্ড জোগাড় করার জন্য, ওই যে ইনি করতেছেন, আমি তো শিওর উনি শখ থেকে করছেন। উনি তো নিশ্চয়ই ইলেকশন করবে না, বা এমন না যে ওনাকে টিভিতে দেখায় উনি খুব ওইদিকে এগুলো করে টোরে উনি একটা আবার এমপি হয়ে যাবেন বা এরকম ইচ্ছা আমার মনে হয় না ওনার নাই। উনি খেলাটাকে ভালোবেসেই কিন্তু উনি এসছেন, তাই তো? এই কথাটাই আমি বারবার বলছি। দেখেন, স্ট্রাকচারড ওয়েতে যদি আপনি কোনো কিছু না করেন, তো এই জিনিসটা তো হতেই থাকবে। আপনি দেখেন না, যদিও পুরানা দল মনে করছেন, আসলে তো পুরান না।
আপনি মানে কি বলবো, যেমন চিটাগাং জি। চিটাগাং কয়বার চেঞ্জ কয়বার হয়েছে change বলেন, হয়েছে? রাজশাহী কয়বার চেঞ্জ হয়েছে বলেন। হ্যাঁ, রংপুর মাঝখানে কিন্তু 2 বছর খেলে নাই, আমি জানি। হ্যাঁ, রাংপুর মাঝখানে আবার ব্যাক করছে, আমি হ্যাপি Last 4 years যে they তারা played. এই বছর খেলছে, দ্যাট ইজ গুড। কিন্তু আপনি যদি কম্পিটিশন না থাকে দর্শক যাবে কোথায়? তাই তো। কম্পিটিশনটা দেখেন, আমাদের দেশে এমন বিপিএল হয়েছে যেখানে টপ টিমস মানে জফরা আর্চার, ক্রিস গেইল, আপনার এবি ডিভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাককুলাম, কাইরন পোলার্ড, আপনার মঈন আলী কে খেলে নাই? আমাকে বলেন যে ভাই এই প্লেয়ারগুলো এখানে খেলে, কি হতো তাতে? দর্শকরাও যেমন মানে স্টেডিয়ামমুখী থাকতো, প্লাস আপনার কম্পিটিশন অ্যামং টিমস মানে মানে এত ভায়াবল ছিল, মানে আমি তো চিন্তা করতাম কোন খেলাটা জিততে পারবো, মানে টেনশনে থাকতাম যেহেতু টিমের সাথে আমি রিলেটেড, আর আমি তো মানে একটু পাগল প্যাটার্নের, মানে চ্যাম্পিয়ন হইতে হবে, মানে ওই মেন্টালিটি নিয়ে আমরা Ultimately মানে ঢুকি। এই টার্গেটটাই থাকে হ্যাঁ, সবার। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম মানে এই যে ধরেন বঙ্গবন্ধু কাপটা যখন শুরু হলো, জি, যেটা বিসিবির ব্যবস্থাপনায় যেটা হয়েছিল ব্যবস্থাপনা বিপিএল। মাঝখানে কিন্তু একটা বছরে হঠাৎ করে বিপিএল বন্ধ হয়ে গেল, জি, নট ডিউ টু কোভিড, কোন একটা কিছু সেটা ইস্যুতে মানে ওই বঙ্গবন্ধু ইস্যুটা- শতবর্ষ, বঙ্গবন্ধু জন্মবার্ষিকী শতবর্ষ উপলক্ষে একটা হয়েছিল, ওইখানে কোনো দল ওই মালিকানায় যে ছিল ওর না আর পর কি। হ্যাঁ, থেকে আপনার যে এই যে বিদেশি প্লেয়ারের যে ডিগ্রেডেশন Downfall-টা যেটাকে শুরু বলে, হলো আস্তে আস্তে। আপনি এমন সব বিদেশি প্লেয়ার ওমান থেকে পর্যন্ত প্লেয়ার এনে খেলাচ্ছেন আমাদের দেশে, ওয়্যারএজ আমাদের দেশি প্লেয়ার অনেক বেটার। আমি যদি তাই করতে চাই তাহলে একটা উদ্দেশ্যই শুধু হচ্ছে যে ওনারা দেশি প্লেয়ারদেরকে ফিনান্সিয়ালি হেল্প করছে, কিন্তু বাইরের প্লেয়ার দেখেন, যতই আজকে তামিম খেলুক, আপনার মুশফিক খেলুক, দে আর এট দ্য এজ অফ রিটায়ারমেন্ট, জি, ঠিক? ওনাদেরকে কিন্তু আর আপনি পাবেন না, ওরা যা দিছে দেশের জন্য সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু ওদের এখন আপনার ইয়াঙ্গার জেনারেশনকে দেওয়ার মতো কিছু কিন্তু নেই, কিন্তু বাংলাদেশের মানচিত্রে ওরা ক্রিকেটটাকে স্ট্যাবলিশ করে দিয়ে গেছে। তো এইসব প্লেয়ার আপনি কি পাবেন ফিউচারে? তাহলে সেই প্লেয়ার যদি পেতে চান, সেটা আবার লং স্টোরি, যে এক বিকেএসপির উপরে আপনি চাপ দিয়ে পারবেন না, আপনি স্কুল ক্রিকেটে আসতে হবে। বাট আপনার বিপিএলকে যদি আপনি সাস্টেইন করতে হয়, বিপিএলকে যদি আগের জায়গায় নিতে হয়, রেভিনিউ শেয়ার ইজ আ মাস্ট, ফার্স্ট এইটাই। 2 নম্বর কথা হচ্ছে একটা টিমকেই আপনি কত বছরের জন্য ধরে রেখে দেন, তাহলে সে করবে কি, সে যদি একটা কোর প্লেয়ার্স মানে টিম পায়, মানে ধরেন আমার অ্যাটলিস্ট 5টা থেকে 6টা প্লেয়ার সবসময় আমার সবসময় থাকে, খেলবে, হ্যাঁ। তখন কিন্তু আমি অল্প পয়সা দিয়ে আমি অন্য প্লেয়ারগুলো নিয়ে আমি ওই টিমটাকে স্ট্রং টিম বানাতে পারবো। কিন্তু প্রতি বছরই যদি আমার 11টা প্লেয়ার ছেড়ে দিতে হয় বা ইয়ে করতে হয়, যেটা আগে হতো, এখন তো মনে হয় কিছু রিটেইন আছে, ডাইরেক্ট সাইনিং আছে, কিছু নতুন আমার নতুন ফাইটিং এর জন্য জি, এখন মানে রিটেনশন হ্যাঁ। রেটটা ফরচুন বরিশালেরই আমরা বেশি সেইটাই। দেখেছি আর কি। এখন যারা বোর্ড দেখেন, এক প্রেসিডেন্ট বদল করেই কিন্তু আপনি সবকিছু করতে পারবেন না, কারণ সেও কিন্তু একজন মানুষ, ঠিক আছে? তার আশেপাশের যে লোকজন, যেমন এইটা আমি খুব পছন্দ করি, সেটা কি, এই যে একটু পলিটিক্সেই যাই, সেটা হচ্ছে এরকম যে আমেরিকান ইলেকশন দেখবেন, যেমন হোয়াইট হাউসে কেউ যদি চেঞ্জ হয়, হোল বাঞ্চ অফ গ্রুপ ইজ চেঞ্জ, আদারওয়াইজ আপনি তোকে কাজ করতে দিবে কিনা সন্দেহ। তো সেই জিনিসগুলো মাথায় রেখে আমার বিপিএলটা, যদি আমি যেহেতু বিপিএল নিয়ে কথা বলছি, বিপিএলটাকে স্ট্রং করতে গেলে আপনার রেভিনিউ শেয়ার মাস্ট, জি, ওনাদেরকে লং টার্মের জন্য একটা কারণ আছে, টিম দিয়ে দেওয়া। ব্যাপার হ্যাঁ, আছে। আমরা একটা বিরতি নিতে Sure. হচ্ছে, আমরা বিরতি থেকে ফিরে আরো কথা হবে, বিপিএল নিয়েই কথা হবে। আমরা একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার খেলার আড্ডায়, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। কথা বলছিলাম বিপিএল নিয়ে। এবার নতুন রূপে ফিরছে বিপিএল, আর সেই বিপিএল ঘিরে ফরচুন বরিশাল কতটা প্রস্তুত সেই খবরই আমরা জানছিলাম। তবে তার আগে আমরা এর আগের অংশে আমরা জানার চেষ্টা করেছি আসলে বিপিএলই নতুন রূপে কতটা প্রস্তুত। আমরা একটু ফরচুন বরিশাল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। কতটা প্রস্তুত ফরচুন বরিশাল শিরোপা ধরে রাখার জন্য? সব মানে জাতীয় দলের 4 অধিনায়ককে নিয়ে, মানে বারবার এই কথাটি কিন্তু হেডলাইনে আসছে যে জাতীয় দলের 4 অধিনায়ককে নিয়ে কতটা প্রস্তুত ফরচুন দেখেন বরিশাল? আমরা জাতীয় দলের কিন্তু 9 জন ক্যাম্পেইনারকে আমরা নিয়েছি, জি, এবং এই ক্যাটাগরিকে 6 জন প্লেয়ারকে নিয়েছি। তার মানে আপনি যদি বলেন যে ক্যাপ্টেন 4 জন, আসলে ক্যাপ্টেন 4 জন না, ক্যাপ্টেন 5 জন। জি। মোহাম্মদ নবীও একজন ক্যাপ্টেন, সো ইউ ফরগেট ডেভিড মালা অলসো, অবশ্যই, হ্যাঁ, সেও ক্যাপ্টেন। সো আ লট অফ ক্যাপ্টেন্স ইজ ওভার দেয়ার। জি। বাট দিনের শেষে হচ্ছে আপনার খেলাটা কীরকম হবে, আমরা ওই দিন কী খেলবো, এটাই হচ্ছে মেইন থিংস। আমরা প্রস্তুত, এবং আমি যদি আপনার মানে আপনি যদি কাউন্ট করেন পয়েন্ট টেবিলের, মানে আপনি ম্যান টু ম্যান কাউন্ট করেন, তাহলে আমাদের ধারে কাছেও কোনো টিম নেই। বাট আপনার খেলা হচ্ছে মাঠের খেলা,
কে কোন দিন খেলবে। তারপরে মিরপুরের টস ভাগ্য কিন্তু একটা বিশাল ইতিহাস। আপনি যদি টসে জিতেন আপনি মনে করবেন যে 80% ম্যাচ জিতে গেছেন। তো স্পেশালি যখন রাতের খেলায় যদি আপনি টস হারেন আপনি হেরে গেছেন। এটা যদি রাজশাহীও হয়, আমি যদি রাজশাহীর সাথেও খেলি, ইটস ভেরি ডিফিকাল্ট টু উইন। এটা মানে আনপ্রেডিক্টেবল একটা উইকেট, স্পেশালি ইন মিরপুর। সো আমরা প্রস্তুত, এবং দেখেন তামিম যেভাবে দলকে সাজিয়েছে, এবং আমি মনে করি হি উইল ডু। তার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে জেলিং, দলের মধ্যে জেলিংটা নিয়ে আসে, এবং একসাথে বসে তারা সবাই এক রুমে বসে আড্ডা মারে রাত 10টা 11টা 12টা পর্যন্ত। আমিও যে মধ্যে ইয়েতে সোফায় বসে পড়ি, অথবা সোফা না পেলে নিচে বসে আড্ডা মেরে দিই। তো ওই আড্ডার মধ্যেই কিন্তু খেলা হয়ে যাচ্ছে। কালকে খেলাবে এই কথা কিন্তু ওখানে হচ্ছে, সবাই মিলেই কিন্তু ডিসিশন নিচ্ছে, কিন্তু আড্ডার মাধ্যমে নিচ্ছে যে কালকে যদি ওরে না খেলায় ওরে খেলে, তখন কিন্তু কেউর কোনো মানে একটা বড় প্লেয়ারকে বসিয়ে দিচ্ছে, বাট নোবডি মানে টক। কারণ আগের রাতেই তো ডিসকাশন হয়েছে যে কি হইলে কাকে নামাবে, মানে সে এমনভাবে বলে যে আপনি কিছু বুঝতেই দেবেন না। আর আমি তো কখনোই এটা ইনভলভ হই না, ওনারাই ডিসিশন নেয়, মানে কালকে বা পরশু কে খেলবে ওই ধরনের ধারে কাছেও আমি যাই না। আমরা একটু মানে তামিম ইকবালের ব্যাপারেই জানতে চাচ্ছিলাম, আপনি একজন ক্যাপ্টেন না, আপনি প্রায় সময় বলেন আপনি একজন টিম লিডার পেয়েছেন, এবং তার সাথে মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের মতো দুজন সিনিয়র অ্যাড হওয়াটা, সেটা আপনার টিমের পারফরমারের ক্ষেত্রে না, তবে টিম লিডারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা পারফরমার তো অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচে তারা জ্বলে ওঠেন, কিন্তু তামিম ইকবাল তিনি কিভাবে টিমটাকে গুছাচ্ছেন? আপনি জেলিংয়ের কথা বললেন, আসলে তার এই লিডারশিপ কোয়ালিটিটা সে আপনার সাথেও দৌড়াচ্ছেন এই স্পন্সরশিপের জন্য, কতটুকু হেল্প করছে আপনাকে একজন ওনার হিসেবে, একজন ক্যাপ্টেন হিসেবে? সে আপনাকে, আমার কাছে মনে হচ্ছে হি ইজ লাইক এ মানে ক্যাপ্টেন না, আসলে দলের মালিক মনে হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউতে। সত্যি কথা, মানে আমি যেখানে যাচ্ছি দৌড়ে আমার সাথে যাচ্ছে, যে যেন পেমেন্ট দেওয়ার সময় কোনো কষ্ট না হয়, আগেভাগেই আমরা যদি ফান্ড রেডি করে রাখতে পারি, সব ধরনের চিন্তা করতেছে, কত টাকা আমাদের খরচ হবে, কত বড় হচ্ছে কীভাবে টাকা কাট করা যায়, সব ধরনের চিন্তা করে। সো বিং এ ক্যাপ্টেন তার কিন্তু এগুলো চিন্তা করার কথা ছিল না, বাট সে করে, এবং দলটাকে ওন করে, যে নিজে বলে যে এটাকে আমি চেন্নাই সুপার কিংসের মতো দল করবো ইনশাল্লাহ, যদি অদূর ভবিষ্যৎ কন্টিনিউ করি। তো সো তার একটা ইয়ে রয়েছে। সো এবং মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক সবসময় কিন্তু তাকে ইনপুট দেয় যে এটা না করে আমরা এটা করি, এটা না করে এটা করি। আমরা প্রায় কিন্তু মিটিংয়ে বসে যাই, লাস্ট 5-6 দিন আগেও কিন্তু আমরা মিটিংয়ে বসেছি, আমরা আমাদের কী করণীয়, নেক্সট কী করণীয়, কয় তারিখে আমরা প্র্যাকটিস করব, এবং কয় তারিখে হোটেলে ঢুকবো, সব ধরনের ডিসকাশন আমাদের করা। সো হুট করে আমরা কোনো কিছু করি। তার মানে কি এটা বলাই যায় যে ফরচুন বরিশাল এখন প্লেয়াররাই নিজেদের মতো করে চালাচ্ছে, এরকম কিছু? মানে তারাই চালাচ্ছে, বাট আমি বাইরের থেকে তাদেরকে লিটল বিট সাপোর্ট দেই, আমি বসি তাদের সাথে, আমি শুনি যে তামিম ইকবালের তিনি NCL T20 দিয়ে আবারও ব্যাক করছেন, এর মধ্যে কিছু ক্যারিয়ার শিফটিং হয়েছে, কমেন্ট্রি করেছেন, আবার ফিরছেন NCL T20-তে মাঠের খেলায়, কতটা আগ্রহ ভরে অপেক্ষা করছেন? কারণ যেহেতু সে আপনার টিমের ওয়ান অফ দ্য টপ পারফর্মার, সেই ক্ষেত্রে মানে ওই টুর্নামেন্টটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ NCL T20? দেখেন অনেকদিন খেলে নাই, তো এটা খেললে মানে যখন BPL খেলবে তখন তার জন্য অনেক ইজি হয়ে যাবে, অনেক যেহেতু খেলে নাই। বাট আগের বছর কিন্তু দেখেন আপনি, আগের বছর কিন্তু টপ পারফর্মার বাংলাদেশের BPL-এ কিন্তু সে হাইয়েস্ট রান নিয়েছে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। আমার আত্মবিশ্বাস হয়েছে এবারও সেম ঘটনা ঘটবে ইনশাআল্লাহ, এবারও সে ওই ধরনের পারফর্মই করবে। যেহেতু LCL মানে যে T20টা রয়েছে ওটার মাধ্যমে কিন্তু সে তার যে জড়তাগুলো থাকবে এটা হয়তো সে কাটিয়ে উঠবে, এবং আমি আশা করি এরপরে যেন সে যেন, আমি রিকোয়েস্ট করব এই টিভির মাধ্যমে রিকোয়েস্ট করব, চ্যাম্পিয়ন ট্রফিটা যেন একটু খেলে। অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফি খুব ইম্পর্ট্যান্ট একটা বার্তা দিলেন ডক্টর আনোয়ারুল ইকবাল মিতু। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে অনেকের নামে শুনছি, আমাদের টপ অর্ডার ব্যাটিংয়ে প্রবলেম রয়েছে, আমাদের ওপেনিং পেয়ারে এখনও প্রবলেম রয়ে গেছে, সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। তামিম ইকবাল খেললে কতটুকু উপকৃত হব, তার সাথে সাকিব আল হাসানের প্রয়োজন রয়েছে কিনা? দেখেন দুটো কথা বলি, এই তামিম ইকবালের পজিশনটা ফিল আপ করতে গিয়ে আমরা এই পর্যন্ত কিন্তু ব্যর্থ। ইভেন আমি জানি যে লাস্ট ওয়ার্ল্ড কাপেও যখন আমি তামিম ইকবালের কথা উঠালাম তখন কিন্তু সব মিডিয়া বললো এটা তো আপনার সলভড প্রবলেম, এটা নিয়ে আপনি কেন আবার কথা বলেন? বললাম এই কারণেই, এখনও দেখেন আমাদের ওপেনিং স্ট্যান্ড কিন্তু নাই, এবং ওই এক তামিমের জায়গায় 2-3টা ওপেনার এনেও কিন্তু আপনি
সেটেল করতে পারেন নাই, কিন্তু এখনো না। ইয়েস, তামিমেরও বয়স হয়েছে। তামিম কিন্তু অ্যাজ আ পার্সন আমি খুব ভালো মতো চিনি, ওনার তো টিমেই খেলে, বাট আমি পার্সোনালিও চিনি, খুব ভালো চিনি, বাট ও খুব ইমোশনাল। সমস্যা এখানে, কারণ একটা জিনিস মনে রাখবেন, বিপিএল হোক, আপনার লিগের খেলা হোক, সবার আগে দেশের জন্য আপনার আগে ফিলিংসটা রাখবেন। আমি তার বিরুদ্ধে অনেক কথা বলতে পারি, উনি ওনার পিছে লেগে থাকতে পারে, আর XYZ তাকে যা খুশি করতে পারে, বাট হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড ওপেনার আই হ্যাভ এভার সিন ইন বাংলাদেশ। সুতরাং সে থাকলে যে আমরা চ্যাম্পিয়ন হতাম বা এটা নট দ্যাট, আমরা আমাদের বেস্ট, এই কথাটা আমি সবসময় বলি, ইনক্লুডিং সাকিবও। কারণ সাকিব মানুষ কেমন সেটা ডিফারেন্ট, বাট সাকিবের মতো প্লেয়ার, এই তামিমের মতো প্লেয়ার, মুশফিকুর রহমানের মতো প্লেয়ার, মাহমুদুল্লাহর মতো প্লেয়ার, মাশরাফির মতো প্লেয়ার, এরা যুগে একটাই আসে। তো সুতরাং তাদের সার্ভিসটা পাওয়ার জন্য দেশ মুখিয়ে থাকা উচিত, এবং যে কোনো ক্ষেত্রেই হোক। দেখেন, আপনার সাথে আমার পার্সোনাল যা খুশি থাকতে পারে, বাট আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আমি, আমরা দুইজনকে দেশকে দিব, আমরা তো পার্সোনাল কিছু করব না। সুতরাং ওই জায়গায় আমি সব সময়, আমি কিন্তু তামিমকে নিজেও অনেক SMS দেই, আমি ফেসবুকেও দিয়ে দেই, কারণ আমার মনে যেটা আসে আমি বলে ফেলি। দেখেন, আমি ডাক্তার হয়ে এখানে কেন কথা বলতে আসি, আমার তো কোনো বেনিফিট নাই, বাট যেটা আমি বুঝি, যদি এতটুকু উপকার দেশের হয় তাতেই আমি গ্ল্যাড, অন্য কিছু তো আমার কিছু আসে যায় না। তো তামিমের মতো প্লেয়ার, সাকিবের মতো প্লেয়ার, আমি আবারও প্লেয়ার বলছি, কিন্তু মানুষ পরে প্লেয়ার, এদের আমাদের দেশের জন্য এখনো দরকার আছে, এবং এরা যদি খেলে তাহলে ইয়াংস্টাররা এদের কাছ থেকে শিখতে পারবে, এখনো শেখার স্কোপ আছে। কারণ আমাদের যারা ইয়াংস্টার আছে, ইয়েস, আমাদের দেশের সমস্যাটা কোন জায়গায় জানেন? কনসিস্টেন্সি নাই। এই কনসিস্টেন্সিটা যদি, আমি সেদিন দেখতেছিলাম, একটু ইন্টারাপ্ট করি, মার্কওয়া ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার না আমাদের চোখে, আমাদের ছোটবেলার, তার থেকে কিন্তু বেটার আপনার স্ট্যাটিস্টিক্স আমাদের তামিমের। এটা কয়জন জানে বলেন? জানে না। কিন্তু ওর থেকে ছক্কা মারার ক্ষেত্রেও তামিম আগানো, 4 মারার ক্ষেত্রে আগানো, এভারেজে আগানো, আপনার রানেও আগানো। তা উই শুড সেলুট দিস কাইন্ড অফ পিপল। যেটা বলতেছিলাম, দেখেন ওই যে মোহাম্মদ রফিকের কথা ঘুরে ফিরে আনাই, একে যদি একটু বোলিং কোচ হিসাবে নিয়ে নেয়, এই রফিকই যদি আপনার অন্য দেশে জন্মাতো, লিজেন্ড হয়ে ঘুরে বেড়াতো। কিন্তু আমাদের দেশে দেখেন, সেই মোহাম্মদ রফিক কয়দিন আগে বললেন যে আমরা কাজ করতে চাই, আমাদেরকে কেউ ডাকে না। আপনি সাক্ষী যে আমি কিন্তু এই গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে দেখে এই কথাটা বলছি, নো, আমি সেই প্রথম থেকে অনেকবার বলছি, কিন্তু আমি বলি দেশের জন্য। এখন কেউ ভালো লাগতে পারে, কেউ খারাপ লাগতে পারে, মেবি মোহাম্মদ রফিক ইজ নট দ্যাট কাইন্ড অফ এডুকেটেড অর সামথিং লাইক দ্যাট। এটা তো হাতের ভেলকি, মানে আপনি তার কাছ থেকে বলিং অ্যাকশন জেনে নিতে পারবেন, ফ্লাইট জেনে নিতে পারবেন, আপনি কিভাবে বল করতে হয়। লেফট আর্ম স্পিনারের যদি কোনো জাদুঘর থাকে, দ্যাট ইজ মোহাম্মদ রফিক। অবশ্যই সুতরাং তাকে ইগনোর করে দেশটাকে এই পর্যন্ত নিয়ে গেল। অবশ্যই এই শুধু মোহাম্মদ রফিক না, আমরা এরকম অনেক লিজেন্ডকেই আসলে ইগনোর করে এসেছি, হয়তোবা সামনে সেটা হবে না। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আরো কথা হবে, তবে বিপিএল নিয়ে কথা বলতে হবে আমাদেরকে। আমরা খেলার আড্ডায় আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার খেলার আড্ডায়। কথা বলছিলাম বিপিএল নিয়ে, আর কথা বলছিলাম ফরচুন বরিশাল নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে আছেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান, এবং একই সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক এবং সংগঠক ইকবাল আনোয়ার মিতু, ডাক্তার ইকবাল আনোয়ার মিতু। আমরা কথা বলছিলাম ফরচুন বরিশাল নিয়ে, একটু বিদেশি নিয়ে জানতে চাচ্ছিলাম। লোকাল পার্টটা তো সামলে নিচ্ছেন তামিম, ফরেনারদের পার্টটা, যেটা নিয়ে সবচেয়ে বেশি আমরা আতঙ্কে থাকি, সবচেয়ে বেশি আশায় থাকি। এবার আমাদের ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা লাকি বলতে পারি যে ডেভিড মালান থাকবেন, কার্ল মায়ার্স থাকবেন, মোহাম্মদ নবী থাকবেন, ফাহিম আশরাফ থাকবেন। সো ফ্রম দ্য ভেরি বিগিনিং, যেটা গত বছর হয়নি, গত বছর আমরা খুব বিগিনিংয়ে খুব সাফার করছিলাম, বাট এবার কিন্তু আমরা অ্যাটলিস্ট 6 জন প্লেয়ার আমরা পেয়ে যাচ্ছি। গতবার আমি এখানে এসেই বলেছিলাম যে আমাকে ফার্স্ট 2টা ম্যাচ খেলাতে আমি যাদেরকে নিয়ে খেলিয়েছি, আসলে গুগলে সার্চ করলেও তাদের নাম পাবেন না, মানে অন্য জায়গায় তারা বুক ছিল। আমি আসলে মোহাম্মদ আমির আসেনি, আমাদের 4-5 জন প্লেয়ার আসেনি। সো তারা আইএল খেলতে চলে গেছে। সো হঠাৎ করে দেখলাম যে আমার 4 জন প্লেয়ার আমাকে নো বলে দিচ্ছে। তো ফাইনালি আমি মানে যখন মানে আমাকে ওয়াক ওভার দেওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। বাট এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আমরা কিন্তু এই বছর আগেভাগেই আমাদের প্লেয়ারদের নিয়ে নিয়েছি। এবং গত বছর আমরা যেই প্লেয়ারগুলোকে আসলে ডেবিউ করেছিলাম বাংলাদেশে, তারা কিন্তু যেমন আকিব জাভেদকে রংপুর নিয়েছে। তারপরে আমরা আমাদের আরেকজন প্লেয়ারকে আমরা নিজেরাই নিয়ে রেখে দিয়েছি।
তারপরে নতুন জাহানদান খান এখন নতুন প্লেয়ার টি-20-তে পাকিস্তানের, তারপরে মোহাম্মদ আলী তারাও ন্যাশনাল টিমে ঢুকে গেছে। সো আমরা বেছে বেছে আসলে ভালো প্লেয়ারগুলোকে নেওয়ার চেষ্টা করছি এবং আমরা আপনি জানেন নবীকে আমরা ফুল টাইম পাবো এবার। সো আমাদের ফরেন কালেকশন ইজ ভেরি স্ট্রং। আচ্ছা, এখন এর আগের আসরগুলোতে যে সমস্যাটা ছিল, অনেকে বিপিএলে খেলতে আগ্রহী হচ্ছিল না, সেটা অনেক সময় ফিক্সচারের কারণে কিংবা শিডিউলের কারণে। অনেকে হয়তো বা মনে করছেন অন্যান্য লিগের তুলনায় এইটা খুব বেশি একটা মানে তাদেরকে খুব একটা বেশি এক্সপোজার দিবে না। এইবারও কি আপনি ওই ধরনের কোনো প্রবলেম ফেস করছেন কি না? না, এখন পর্যন্ত করি না। প্রথম ইন দ্য বিগিনিং যখন প্রবলেম হচ্ছিল বাংলাদেশে, আমাদের একটা ট্রানজিশন পিরিয়ড গিয়েছে, তখন প্লেয়ারদের সাথে কথা বললে তখন বলতো যে তোমরা আগে ঠিক হও তারপরে ফিক্স ওইটা আছে। বাট এখন যেহেতু একটা স্ট্যাবল সিচুয়েশন চলছে অ্যাটলিস্ট, সো আমরা কথা বললে তারা কিন্তু নো বলে না, মানে অ্যাটলিস্ট আসবে। যেমন ডেভিড মিলারের সাথে কথা বলেছে, সে বললো যদি আমি ফাইনালে চলে যাই দেন আই ডোন্ট হ্যাভ এনি চান্স টু কাম টু প্লে বাংলাদেশ। সে একটা দলের ক্যাপ্টেন, সো যদি সে সেমিফাইনালের আগেই বা মানে কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে যায় তখন কিন্তু সে এসে আমরা যদি ফাইনাল পর্যন্ত যাই সে অ্যাটলিস্ট 4টা ম্যাচ খেলতে পারবে। সো অনেকগুলো খেলা আসলে ক্যালেন্ডারটাও আসলে আমাদের দেখে নেওয়া উচিত ছিল। এমন সময় খেলাগুলো ফেলে যে এসএ চলতেছে, IL T20 চলতেছে, মানে লট অফ গেমস আর দেয়ার, তারপরে ইন্টারন্যাশনাল অনেকগুলো সিরিজ চলতেছে, এই সময় কিন্তু আমাদের এই খেলাটা পড়েছে। সো আমাদের জন্য লিটল বিট টাফ হয়ে যাচ্ছে বেটার প্লেয়ার পাওয়া। একজন ফরেন প্লেয়ার যখন কোনো একটা দল, ধরেন ফরচুন বরিশাল অন্য কোনো একটা দল বিপিএলের, তারা যখন অ্যাপ্রোচ করে তারা কোনটাকে বেশি দেখে? তারা অর্থটাকে দেখে নাকি রেপুটেশনটাকে দেখে, নাকি মানে এটা আমার জানার জন্য রেপুটেশনটাকে দেখে, নাকি তারা আসলে নিজেদের যে ফ্রি টাইম সেটাকে বেশি গুরুত্ব দেয়? কোনটাকে বেশি গুরুত্ব? তারা আসলে টাইমকে নাম্বার 1 হচ্ছে টাইমকে গুরুত্ব দেয়। তারা কিন্তু ভ্যালু অ্যাড করে টাইমের সাথে, যে এসে একদিন খেলে 5 দিন বসে থাকবে, দে ডোন্ট ওয়ান্ট লাইক দিস। দে ওয়ান্ট মানে শর্টকাট করে ফ্যামিলির সাথে তারা টাইম স্পেন্ড করে। আমাদের মতো না যে আমরা মানে ফ্যামিলিকে অথবা অনেক সময় মনেও করি না, বাট তারা কিন্তু সিরিয়াস। গতবার আপনার মনে আছে ডেভিড মিলারকে নিয়ে, সে তার মানে একটা অনুষ্ঠান ছিল, সে খেলবে না, ব্যাগ ট্যাগ প্যাক করে চলে গেছে। ইটস 1 o'clock প্লাস টাইম। আমি তখন হোটেলে গিয়ে তাকে নক করলাম, সে দেখি যে রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরোয় গেছে। তখন আমি জাস্ট রিকোয়েস্ট করলাম যে ফাইনালটা খেলে যাও। সো তখন সে ভিতরে গিয়ে তার ওয়াইফকে ফোন করেছে, মানে ওয়াইফ তখনও হয়নি, ওকে ফোন করেছে। ফাইনালি কিন্তু সে খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে, খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়ে। আচ্ছা, শুরুতে ফার্স্টে তাদের ফ্রি টাইমটাকে তারা দেখে, তারা আসলে তারপরে রেপুটেশন নাকি মানি? তারপরে রেপুটেশন দেখে। মানি আসলে সবাই কিন্তু মানির পিছনে ঘুরে না, এই ডেভিড মিলাররা মানির পিছনে ঘুরে না, তারা প্রচুর অর্থ কিন্তু পায়। আইপিএলে তাদেরকে 15 কোটি 10 কোটি টাকা দিয়ে কিনে নেয়। তাদের মানি ইজ নট ইম্পর্টেন্ট থিংস অলওয়েজ, বাট টাইম অ্যান্ড রেপুটেশন দে আর থিঙ্কিং। মানে তাকে যদি আপনি বলেন যে আগের চিটংকে বা এখনকার চিটংয়ে যদি ডেভিড মিলারকে খেলতে বলেন, আমার মনে হয় না তারা খেলবে। ঢাকার সাথে যদি খেলতে বলেন, আই এম শিওর দে উইল নট প্লে। মানে তারা কিছুটা রিসার্চ করবে যে টিমটা এখন কি অবস্থা থেকে এসেছে। ঢাকা লাস্ট 5 বছরে সম্ভবত 5জন মালিক চেঞ্জ হয়েছে। 1 বছর তো নিজে বিসিবি চালাইছে। 1 বছর না 2 বছরই। এবং মানে চিটাগংয়ে মানে পুরনো ম্যানেজমেন্ট এসেছে, তবে তাদেরকেও বুঝতে হতে একটু টাইম লাগবে। হ্যাঁ, নতুন মালিক এসেছে, আমরা আশা করি যে এটা তারা ভালো করবে ইনশাআল্লাহ। আমরা আসলে চাই কুমিল্লার মতো কিছু। আমি একটু শেষ করব ডক্টর আনোয়ার ইকবাল মিতুকে দিয়ে। রেপুটেশনের কথা বলছিলেন, আমি এটা দিয়ে শেষ করব। আমাদের কি করা উচিত রেপুটেশনটা গ্রো করার জন্য? অনেক বড় প্রশ্ন, মানে উত্তরটা অনেক বড় হওয়া উচিত, একটু যদি শর্ট। না দেখেন, উত্তর বড় না, ছোটই, বাট ওনাকে একটু জিনিস একটা বলে দিই। চ্যাম্পিয়ন হওয়া যত সহজ, রিটেন করা কিন্তু অত কঠিন, এটা মাথায় রাখবেন। 1 2 আপনি আসেন, আমি কিন্তু বারবার বলছি যে একই ফ্র্যাঞ্চাইজ যদি অনেক বছর থাকে, যেমন ওনার রেপুটেশন কেন হয়েছে, উনি অনেক বছর ধরে আছে, ওনার পেমেন্ট ইজ গুড, উনি কাউকে ঠকায় নাই বা কারো পেমেন্ট বন্ধ করে নাই, দ্যাট ওয়াজ প্লেয়ার ফোন করলে ওনারটা রাজি হয়ে যায়, এটাই তো। আর তো আরেকটা জিনিস, দেশি প্লেয়ার যেমন তামিম দেখে, বিদেশি প্লেয়ারও তামিমই দেখে, এটা আমি বলে দিলাম। ওনার ঘরের কথা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমার এইগুলোর প্রতি আমার প্রচণ্ড তো আমার নেশা, আমি জানি। এবং বিশেষ করে পাকিস্তানে কোন প্লেয়ারটা গ্রো করছে, কোন প্লেয়ারটা এখনই ভালো খেলবে, এটা কিন্তু তামিমের এখানে আছে, আমি জানি। দেখেন, আচ্ছা এবার আপনি আসেন, এই যে টিমটা এইবার খেলছে, এরাই যদি সামনে অ্যাটলিস্ট 5 to 6 ইয়ার্স থাকে, তখন দেখবেন সবারই রেপুটেশন কিন্তু একই রকম হবে। প্লাস
অনেক সময় দেখা গেছে বিপিএল এর অনেক টিম ছিল যে পেমেন্ট কমপ্লিট করে নাই, তাই কিন্তু অনেক টিমও বাদও পড়েছে। কিন্তু নর্থদের যে শুধু বোর্ডের দোষ বা অমুক সমুক, কিছু টিম নিজেদের দোষেও এরকম কিছু। ছিল। ইয়েস, আপনারও কিছু ব্লেম তো নিতে হবে। তো যেই কারণে উনি বারবার বলছে কুমিল্লার মতো টিম নাই, রংপুরের মতো টিম রয়ে গেছে, বাট রংপুর কিন্তু ওইরকম স্ট্রং টিম এবার কিন্তু তৈরি করে নাই। এটা বোঝা যায় কেন, ঠিক আছে, আচ্ছা গেল। তারপরে যতই বলেন ঢাকা ডাইনামাইটস, জেমকন খুলনা, এরা যেই আমি বলছি না এদেরকেই ফিরে আনেন, মানে এরকম যদি মালিক পক্ষ আসে এবং সাস্টেইনড হয় টিম, এবং অ্যাটলিস্ট আমি যে বারবার বলছি 5-6 বছর যদি একই মালিকানাতে থাকে আপনার বিপিএল গ্রো করা বাধ্য। এবং তখন এই যে বারবার বললাম যে আগে তো অন্য ক্যালেন্ডার, ওই যে ক্যালেন্ডারের কথা বললো ওইটার ভিতরেই তো এইখানে আসতো, কেন আসতো? হ্যাঁ, ওনের যে অর্থর পিছনে কিন্তু ঘোরে না, আপনার বড় বড় টিমের সাথে খেলতেও কিন্তু তারা পছন্দ করে। ধরেন এক টিমে কিরণ পোলার্ড, এক টিমে ক্রিস গেলস, এক টিমে জফরা আর্চার, এক টিমে এবি ডিভিলিয়ার্স, এ তো দেখতেও ভালো লাগে, খেলতেও অবশ্যই। আমরা যখন ফাইনাল খেলি তখন কিন্তু থাকে কুমিল্লা কিন্তু স্ট্রং একটা টিম তৈরি করতো প্রতি বছর। আমরা যখন মানে 3-2বার মানে খেলতেও একটা আলাদা মানে আমি জিতবো না কে জিতবে, অবশ্যই। মানে অনেক ধন্যবাদ, শুভকামনা রইল ফরচুন বরিশালের প্রতি। মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একই সাথে ডাক্তার আনোয়ার ইকবাল মিতু, আপনাকেও ধন্যবাদ। দর্শক, যেটা আসলে ডাক্তার আনোয়ার ইকবাল মিতু বলছিলেন যে কম্পিটিশন না, আইপিএল কিন্তু একটা কালচার হয়ে গিয়েছে এখন ভারতীয় ক্রিকেটে, আর অন্যান্য বেশ কিছু টুর্নামেন্ট রয়েছে। তো আমরা বিপিএলকে শুধু কম্পিটিশন না, যদি আমরা এটাকে কালচার হিসেবে এস্টাবলিশ করতে পারি তাহলে আরও ভালো ভালো মানের বিদেশি ক্রিকেটার আবারও হয়তোবা এই টুর্নামেন্টের প্রতি আকর্ষিত হবে। এই প্রত্যাশা শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।